ওই ওয়ার্কশিট দিলেন না? ওয়ার্কশিট আমি করে উঠতে পারিনি, সপ্তাহে আমি খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি বলে আমি তোমাদের দিতে পারছি না। তোমরা যে কোনো একটা হাতের কাছে যে কোনো বই থাকছে যেটা সেটাই করা শুরু করো, আমার ওয়ার্কশিটে ভরসা করো না তুমি। কারণ ওয়ার্কশিট দিলেও আর তো আমি ধরো তোমায় 15টা 20টার বেশি অঙ্ক দিতে পারবো না। হ্যাঁ, হাতের কাছে যে বইটা পড়ছো তোমরা, যে যে রেফারেন্স বইটা পড়ছো, যে যে যা কিছু আছে বা যেখান থেকে যা নোটস পাচ্ছ সেই অঙ্কগুলো সলভ করা শুরু করো। যেগুলো হবে না সেগুলো ক্লাসে বা গ্রুপের মধ্যে বলবে বা আমায় পার্সোনালি পাঠাবে, আমি করে দেওয়ার চেষ্টা করবো আমি সময় মতো। প্রত্যেককেই বলছি আমি কতটা ওয়ার্কশিট দিতে পারছি কি পারছি না, বা অন্য স্যারেরা কে কতটা দিতে পারছেন সেটার ভরসায় বসে থেকো না। যেখান থেকে যা পাচ্ছ যে কোনো সাবজেক্টে প্র্যাকটিস করা শুরু করো। যেখানে প্রবলেম হবে সেটা ক্লাসে এসে বলবে যে স্যার আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটার সমস্যা ছিল বা এই জায়গাটা আমার হয়ে ওঠেনি, বা সেটা ক্লাসে আলোচনা করলে বাকিদেরও সুবিধা হবে। ওয়ার্কশিট আমি দেওয়ার চেষ্টা করছিলাম, বাট আমার ল্যাপটপটা একটু সমস্যা করছে এবং তার সাথে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি বলে আমি তোমাদের নোটসটাও দিতে পারিনি। নোটস ওয়ার্কশিট দুটোই দিতে পারিনি। আশা করি নেক্সট উইকে সবটাই দিয়ে দিতে পারবো। আর যদি না পারিও তাহলে আমি তোমাদের কোনো জায়গা থেকে কোনো ওয়ার্কশিটের ছবি, বই বা কোনো জায়গা থেকে যে কোশ্চেনের ছবি তুলে আমি পাঠিয়ে দেবো, যদি টাইপ করে না উঠতে পারি। স্যার একদিন বলছেন রিজনিং এর ক্লাস নেবেন। রিজনিংটা তো আমার করানোর কথা নয়। তোমাদের কিছু দেখতে পাচ্ছ না, তোমাদের বাকি স্যারেরা কি কেউ রিজনিং পোর্শনটা পড়াচ্ছেন? রিজনিংটা তো ম্যাথ পোর্শনেই পড়ে নাকি? রিজনিংটা ম্যাথ নয় একদমই। সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনো স্যার করাচ্ছেন না, রিজনিং বা ওগুলো কোনো স্যার করাচ্ছেন না? পিআই ওগুলো কোনো স্যারই করাচ্ছেন না। আপনি স্যার একটু একটু সময় দিয়ে করাবেন আমাদের। আপনি আপনি করাবেন, হ্যাঁ ওই তাহলে সিটিং, ভালো হয়। হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট যেগুলো বলছিলে ওগুলো আমি তো নেক্সট দিন করিয়ে দেবো, এটা শেষ হলে আমি করিয়ে দেবো, সেটা তো আমি বলেছি। তবে রিজনিং এর আরও বেশ কিছু পোর্শন রয়েছে যেটা কিন্তু করানোটা মুশকিলের, মানে ম্যাথের ক্লাসের মধ্যে এটা করানোটা মুশকিলের। সিটিং অ্যারেঞ্জমেন্ট ধরো ম্যাথের মধ্যে, এটা ম্যাথেরই পোর্শন বলা চলে, অবশ্যই সেটা আমি করিয়ে দেবো। তাছাড়াও যেগুলো ম্যাথ ঘেঁষা যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমি সবটাই করিয়ে দেবো। তবে এমনি নর্মালি রিজনিংগুলো তোমাদের এমনি নিজেদেরই করতে হবে, ওগুলো আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে, তুমি 10টা 5টা দেখলে তুমি একটা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ এটা এরকম না হবে। স্যার, ওই নাম্বার পর পর দেয়, নিয়ে নেক্সট নাম্বার ভাগ করতে পারলে ওগুলো পারবো, কিন্তু ওই যে দিকের অঙ্ক আর ওই হ্যাঁ হ্যাঁ ওটা আমি সিটিং করিয়ে দেবো। অ্যারেঞ্জমেন্টে। ওই দিকের অঙ্ক এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের পোর্শনটা আমি এই ক্লাসটা শেষ হলে, মানে এই যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এটা শেষ হলে আমি শুরু করব। এটা আমার মনে আছে, তোমরা আগের দিনও বলেছিলে। এই ক্লাসটা শেষ হলে আমি নেক্সট ক্লাস থেকে, মানে এই পোর্শনটুকু পড়ানো হয়ে গেলে নেক্সট পোর্শনটা আমি তোমাদের ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং আরেকটা যেটা বললো দিকের অঙ্কগুলো সেটা আমি করিয়ে দেবো। ওটা আর এমন কোনো কোডিং ব্যাপার নয়। ডিকোডিং। ডিকোডিংটা নিজের করার জিনিস, ওটা করিয়ে দেওয়ার মতন কিছু নেই। ওটা তুমি 10টা মানে কিছু অঙ্ক প্র্যাকটিস করো নিজের থেকে বই দেখে দেখে, দেখবে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর ওটা নর্মালি তুমি এমন এমন নতুন নতুন জিনিসই দেবে, এরকম ভাবার কিছু হ্যাঁ নেই যে সে কটা তো অঙ্ক জানি। পড়ে যাবে সেগুলোই পাবে। নতুন নতুন জিনিসই দেবে, বাট তোমার যদি করা থাকে তোমার মাথার মধ্যে আসবে হ্যাঁ এটা এইভাবে করতে হবে। কি করাচ্ছিলাম আমি গতদিন? জিওমেট্রি না? জিওমেট্রি, হ্যাঁ ওই বৃত্তটা বলেছিলেন শুরু করবেন, মানে সার্কেল। কত স্যার, কত দূর অবধি করিয়েছিলাম বলো তোমায় একটু, ট্রায়াঙ্গেল অবধি। স্যার হ্যাঁ বলো। অ্যালজেব্রা কি আছে? অ্যালজেব্রা সবটাই আছে, হুম, সবই আছে। বীজগণিত রিলেটেড অঙ্ক আছে নাকি? দেখো ডাইরেক্ট বীজগণিতের অঙ্ক খুব বেশি পরিমাণে না থাকলেও বীজগণিত ঢোকানো জিনিসই থাকে। বীজগণিত তো আলাদা করে কোনো ম্যাথমেটিক্সের পোর্শন নয়। বীজগণিত হচ্ছে পাটিগণিতের যে অঙ্কগুলো তোমরা করতে ছোটবেলায় সেইগুলোকেই সহজতর উপায়ে করার একটা পদ্ধতি। পাটিগণিত, বীজগণিত।
পাটিগণিতের ক্ষেত্রে কি করা হয় যে তোমাকে একটা ধরো প্রবলেম দিয়ে দিয়েছে, প্রবলেম থেকে তুমি সলিউশন বার করার চেষ্টা করো। যে কোনো প্রবলেম দেওয়া থাকলে সেই প্রবলেম থেকে কি করে সলিউশন বার করার চেষ্টা করবে, সেটাই কাজ করা হচ্ছে পাটিগণিতে। বীজগণিত কি করে, আমরা যখন দেখি কোনো প্রবলেম সলভ করা ডাইরেক্ট পদ্ধতিতে মানে একদম সোজাসাপটা পদ্ধতিতে হয়ে উঠছে না, তখন আমরা একটু উল্টো পথে হাঁটি। তখন আমরা কি করি, আমরা উত্তরকে ধরে নিয়ে সমাধানটাকে বোঝার চেষ্টা করি, যে মানে সমস্যাটাকে বোঝার চেষ্টা করি। এই জন্য দেখবে আমরা কোনো কিছু প্রবলেম দেওয়া থাকলে যেটা বার করতে বলছে সেটাকে এক্স বা ওয়াই নামক কোনো চলরাশি বা ভেরিয়েবল ধরে আমরা একটা প্রবলেম তৈরি করি, আমরা একটা সমীকরণ বানাই, বানিয়ে দেখার চেষ্টা করি যে আলটিমেটলি বলতে চেয়েছি কি ওখানে, এবং তার থেকে আমি আমার উত্তরকে অর্থাৎ ওই ভেরিয়েবলের মানটাকে খুঁজে বার করি। অর্থাৎ পাটিগণিত এবং বীজগণিতের পার্থক্য এটাই। পাটিগণিতে কি করা হয়, পাটিগণিতে প্রবলেম দেওয়া থাকলে প্রবলেম থেকে আমরা ডাইরেক্ট সলিউশনে যাওয়ার চেষ্টা করি। আর বীজগণিতে কি করা হয়, বীজগণিতে আমরা সলিউশনটাকে ধরে নিই, নিয়ে সেখান থেকে এই সলিউশনটার ভ্যালু বার করার চেষ্টা করি, এর ভ্যালু বার করার চেষ্টা করি। দুটোর প্রসিডিওরটা শুধু আলাদা, আলটিমেটলি একই অঙ্ক। তুমি পাটিগণিতেও যে অঙ্ক করতে পারো সেগুলো বীজগণিত দিয়ে করতে পারবে। হ্যাঁ, বীজগণিত দিয়ে একটু উচ্চতর যে সমস্ত গণিতের অঙ্কগুলো সেগুলো সমাধান সহজ হয়েছে, তাই জন্য উচ্চতর গণিতের ক্ষেত্রে আমরা বেশিরভাগটাই এই বীজগণিতের ব্যবহার করে থাকি। অর্থাৎ ক্লাস 11-12 থেকে তুমি যা কিছু অঙ্ক দেখবে সবটাতেই দেখবে বীজগণিতের প্রয়োগ, পাটিগণিতের প্রয়োগ প্রায় নেই। কারণ অঙ্কের কাঠিন্য মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে সেক্ষেত্রে আর ওই ডাইরেক্ট পদ্ধতিতে অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকলে তার থেকে উত্তরে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আমরা আগে উত্তর ধরি, দেন কাজ করি। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, গতদিন আমি কি ট্রায়াঙ্গেল অবধি লাস্ট বলেছিলাম নাকি চতুর্ভুজ বলেছিলাম? না স্যার, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অবধি বলেছি, মানে ত্রিভুজ বলিনি, তাই তো? ত্রিভুজ কি বলেছিলাম ত্রিভুজের ব্যাপারে? স্যার আপনি কি কিছু শো করেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ না বোর্ড? না স্যার, দেখা যাচ্ছে তো। বোর্ড দেখা যাচ্ছে কিন্তু টোটালি ব্ল্যাক। দাঁড়াও, দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক। হ্যাঁ, স্ক্রিনে আমি কিছু লিখিনি, এখন লিখবো, দাঁড়াও। আচ্ছা, এবার দেখো, আমি গতদিন ট্রায়াঙ্গেলের সম্পর্কে বলেছিলাম, সরি ট্রায়াঙ্গেল নয়, আমি গতদিন অ্যাঙ্গেলের সম্পর্কে বলেছিলাম। বেশ কিছু রকমের অ্যাঙ্গেলের কথা বলা হয়েছিল, প্রায় 5 থেকে 6 রকমের অ্যাঙ্গেলের কথা বলা হয়েছিল। 5 রকম মূলত, তাই তো? মনে আছে অ্যাঙ্গেলগুলো কি কি? কারো মনে আছে কি কি অ্যাঙ্গেলের কথা বলা হয়েছিল, কি কি কোণের কথা বলা হয়েছিল? বহিঃস্থ কোণ, অনুবিপ্রতি। সমকোণ, সমকোণ, স্থূলকোণ, বহিস্থ কোণ, প্রবৃদ্ধ কোণ, এগুলো। আর কোণের ক্ষেত্রে না, প্রবৃদ্ধ কোণ, সন্নিহিত কোণ এগুলো আলাদা জিনিস। আমি জাস্ট কোণের প্রকারভেদ, কোণের মানের উপর ভিত্তি করে কোণের প্রকারভেদ জানতে চেয়েছিলাম। সেটা 5 প্রকারের, মূলত আমরা 5 ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে যেটা বললে সূক্ষ্ম কোণ, অবশ্যই, অর্থাৎ যেসব কোণের মান 0 ডিগ্রি থেকে বড়, 90 থেকে ছোট। 90-এর মধ্যে, হ্যাঁ। যারা 90 ডিগ্রি তারা হচ্ছে সমকোণ, আর যারা 90 এর থেকে বড় কিন্তু 180 থেকে ছোট তাদের আমরা বলি স্থূলকোণ, তাই তো? স্থূলকোণ। হুম। আর ইংরেজিতে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। আর যাদের মান 180 ডিগ্রি তাদেরকে আমরা বলি স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল সরল অ্যাঙ্গেল। কোণ। এর পরেরটা ছিল হচ্ছে আমাদের যেসব কোণের মান 180 থেকে বড় কিন্তু 360 থেকে কম, তাদেরকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। আজকে আমাদের মূলত যদি ত্রিভুজের কথা ভাবো, যে কোনো একটা ত্রিভুজ, আজকে আমরা ত্রিভুজ পড়ব। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180। 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? স্যার 360 ডিগ্রি হয়, ওটা কিসের সমষ্টি জানো তাহলে?
বৃত্তের পুরো কোণটা কিন্তু 60 না যে? হ্যাঁ ঠিক। বৃত্তে যদি ভাবো, বৃত্তের ভিতরে কেন্দ্রে যে কোণটা, এইটা 360 ডিগ্রি। ঠিক আছে। যদি তুমি চতুর্ভুজের কথা ভাবো, চতুর্ভুজের ক্ষেত্রে চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তোমরা ক্লাস 10-এ একটা সূত্র শিখেছিলে যে যে কোনো বহুভুজের ক্ষেত্রে তার অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 × n - 2 সমকোণ। 2। জি স্যার। 2 ছিল কি? হ্যাঁ ঠিক, 2 ছিল, তাই তো? দেখো এবার যদি ত্রিভুজের ক্ষেত্রে n এর মান কত? 3। তাহলে তুমি এখানে 3 বসাও, তাহলে হ্যাঁ 3 - 1 × সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আসছে হচ্ছে আমার এখান থেকে পাচ্ছি হচ্ছে, সরি এটা 2, এখান থেকে পাচ্ছি হচ্ছে 1 1 × 2 মানে 2 × 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। আবার যদি তুমি চতুর্ভুজের কথা ভাবো, চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত? 4। তাহলে সেক্ষেত্রে দেখো আসছে 2 × n এর মান হচ্ছে এখন 4 - 2 সমকোণ। তাহলে আমরা পাচ্ছি 2 × 2 × 90 ডিগ্রি। ফলে দেখো 4 নং 36 360 ডিগ্রি আসছে। পঞ্চভুজের ক্ষেত্রেও পারবে, ষড়ভুজের ক্ষেত্রে বা সপ্তভুজ বা অষ্টভুজ বা নবভুজ, যাই দিক না কেন, তোমরা তার অন্তঃকোণগুলো বা ভিতরে কত কোণ আছে সেটা বার করতে পারবে। এই সূত্রটা ক্লাস 10-এ আছে, ক্লাস 10-এর বই ফলো করলে দেখতে পাবে। যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে তার অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাসে যখন যা বলি পারলে একটু যেগুলো মনে হবে একটু নোট রাখার চেষ্টা করো, নিজে রাফের নোট রেখো, পরে তুমি তোমার মতো কোথাও লিখে রেখো, কারণ সবটা হয়তো নোটসে নাও থাকতে পারে। অনেক সময় অনেক কিছু বলি হয়তো নোটস থাকলো না, তুমি তোমার মতো করে একটু লিখে রেখো জাস্ট। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখলাম ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে তিনটে কোণ মিলিয়েই হচ্ছে 180 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো যদি আমি রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণের কথা বলি, তাহলে এর কোনো একটা কোণই সরল কোণ বা প্রবৃদ্ধ কোণ হতে পারে না। কারণ সরল কোণ মানে কি 180 ডিগ্রি। তাহলে কোনো একটা নিজেই যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুটোর তো কোনো মানই থাকবে না। বা কোনো একটার মান যদি 180 থেকে বেশি হয়ে যায়, তাহলে তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি রাখতে পারছি না, বেশি হয়ে যাচ্ছে। তাই জন্য ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো হয় সূক্ষ্ম কোণ হবে বা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। অথবা সমকোণ হবে বা রাইট অ্যাঙ্গেল হবে। না হলে কি হতে পারে? স্থূল কোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে কি হতে পারে? ত্রিভুজের কোণগুলো হয় সূক্ষ্ম কোণ হতে পারে বা সমকোণ হতে পারে বা স্থূল কোণ হতে পারে। ঠিক তো? দেখো তিনটে কোণের মানই 180 থেকে ছোট, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের কোণগুলোর মান হয় সূক্ষ্ম কোণ হবে বা সমকোণ হবে বা স্থূল কোণ হতে হবে। এখন এই ত্রিভুজের কোণগুলোর কি মান তার উপর নির্ভর করে ত্রিভুজকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একে বলি আমরা কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ। কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকারের। কত প্রকার? কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকারের। প্রথমটাকে আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণই সূক্ষ্মকোণ। দেখতে কেমন হবে? এরকম হবে। প্রত্যেকটা কোণই কি হবে? লেস দেন 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট যদি হয়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। বা ইংরেজিতে যদি বলি, এটাকে আমি বলি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল।
কি পেলাম, যে ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের মানই 90 ডিগ্রি থেকে ছোট তাদেরকে আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সূক্ষ্মকোণের ইংরেজি হচ্ছে অ্যাকিউট, তাই জন্য আমরা একে বলি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তারপর একটা কি আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ, বাকি দুটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। দেখো এক্ষেত্রে এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা বলি সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ। একে আমরা বলছি বা ইংরেজিতে আমরা বলি অবটিউজ অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। তাহলে কি কি পেলাম, ত্রিভুজ ত্রিভুজ পেলাম তিন প্রকারের। প্রথমটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ অথবা অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, তাকে আমরা বলছি সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল? আর যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ, দেখো এই একটি কোণ সমকোণ হয়ে গেছে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি অপর দুটো কোণ কিন্তু সমকোণ নয়, অপর দুটো কোণ দুটোই কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটো কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা বলছি সমকোণী ত্রিভুজ। এর একটা কোণ সমকোণ বলে নাম দেওয়া হয়েছে সমকোণী ত্রিভুজ। আগেরটায় প্রত্যেকটাই সূক্ষ্মকোণ ছিল, তাই নাম দেওয়া হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। পরেরটা হচ্ছে কি, স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ স্থূলকোণ, তাকে আমরা বলছি স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ এর কোণগুলোর উপর ভিত্তি করে ত্রিভুজকে নামকরণ করা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, বলবে তিন প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যান্ড অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেল? এছাড়াও ত্রিভুজকে বাহু ভেদে বা এর সাইডগুলোর লেন্থের উপর ডিপেন্ড করে একে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম ভাগটা হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, দেখো এই বাহু, এই বাহু, এই বাহু তিনটেই সমান, সেই ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। বাহুগুলো সমান বলে আমরা নাম দিয়েছি সমবাহু বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর একটা ত্রিভুজ রয়েছে, তাকে আমরা বলছি সমদ্বিবাহু। সম মানে সমান, দ্বি মানে হচ্ছে দুই বোঝায়, অর্থাৎ যা দুটো বাহু সমান। সম শব্দের অর্থ হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে যাকে দুই বোঝায়, অর্থাৎ যা দুটো বাহু সমান এমন ত্রিভুজকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ বা ইংরেজিতে একে বলা হয় আইসোস্কেল ট্রায়াঙ্গেলস। আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। অর্থাৎ যার ক্ষেত্রে দেখা যায় যে কোনো দুটো বাহু সমান। দেখো এই বাহুটার এই বাহুটা সমান, তাই একে আমরা বলছি
দ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। আর একটা ত্রিভুজ রয়েছে, সেটাকে আমরা বলছি বিষম বাহু ত্রিভুজ। বিষম মানে হচ্ছে সমর বিপরীত, অর্থাৎ সমান নয়, যার যার তিনটি বাহুই অসমান তাকে আমরা বলছি বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু বা স্কেলেন, ইংরেজিটা শব্দটা হচ্ছে স্কেলেন, SCALEN, স্কেলেন ট্রায়াঙ্গেল, বিষম বাহু ত্রিভুজ। এর ক্ষেত্রে কি তিনটি বাহুই অসমান, এই বাহুটার সাথে এই বাহুটাও সমান নয়, এটার সাথে এটাও সমান নয়, তিনটেই দেখো আলাদা আলাদা রয়েছে, তাই এদেরকে আমরা বলছি বিষম বাহু ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে আরো কয়েকটা প্রপার্টি আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ধরো একটা ত্রিভুজ আঁকছি, যে কোনো ত্রিভুজ ABC এর জন্য যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ AB প্লাস AC এটার মান অবশ্যই BC থেকে বড় হবে। অথবা যদি আমি ABর সাথে BC কে নিই তাহলে সেটা ACর থেকে বড় হবে, বা যদি AC আর BC কে নিই তাহলে সেটা ABর থেকে বড় হবে। অর্থাৎ যে কোনো দুটো বাহু নিই, এটার সাথে এটা নাও তাহলে এটার থেকে বড় হবে, এটার থেকে এটার সাথে এটা নাও তাহলে এটার থেকে বড় হবে, এটা আর এটা নাও তাহলে এটার থেকে বড় হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা কিন্তু জ্যামিতিতে প্রচুর কাজে লাগে। আর কি দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা মজার জিনিস আছে। সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ। এই যে একদম মাটিতে বা একদম গ্রাউন্ডে যে বাহুটা রয়েছে এটাকে আমরা বলি, বাংলায় বলি ভূমি, ইংরেজিতে বলি বেস। যেটা ওই বেস বা ভূমির উপর দাঁড়িয়ে আছে তাকে আমরা বলি লম্ব, লম্বভাবে দাঁড়িয়ে তাকে লম্ব বলি, বা ইংরেজিতে আমরা বলি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। আর যেটা এই লম্ব এবং ভূমি ছাড়া আর যে বড় বাহুটা রয়েছে একে আমরা বলি অতিভুজ বা হাইপোটেনিস। পিথাগোরাস বলে একজন গণিতজ্ঞ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা দারুণ সিদ্ধান্ত দিয়েছেন। কি সিদ্ধান্ত? তিনি বলছেন যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার ভূমি এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। কি বলছে? যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। তার থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অতিভুজ তার স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ফলে অতিভুজ এবং লম্ব যদি দেওয়া থাকে তাহলে তুমি ভূমি বার করতে পারবে, লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে তুমি অতিভুজ বার করতে পারবে, অতিভুজ আর ভূমি যদি দেওয়া থাকে তুমি তার থেকে লম্ব বার করে নিতে পারবে। যে কোনো দুটো দেওয়া থাকলে আর একটাকে কিন্তু সহজেই বের করে নেওয়া যায় এই সূত্র। এছাড়াও আরো বেশ কিছু প্রপার্টি রয়েছে, যে ধরো এই একটা ত্রিভুজ, ত্রিভুজের কোনো যে কোনো একটা বাহুকে বর্ধিত করা হলো। ধরো আমি এখানে BC বাহুকে বর্ধিত করছি, ই পর্যন্ত করছি, তাহলে এই যে কোণটা পাওয়া গেছে একে আমরা বলি বহিঃকোণ, কোণ ACE। বলছি
ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান। এ তো বহিঃ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ কারা? এই দেখো, এও অন্তস্থ কোণ, এও অন্তস্থ কোণ, এও অন্তস্থ কোণ। এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এ আর এ। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি কোণ বিএসি প্লাস কোণ এবিসি। আরো বেশ কিছু প্রপার্টি রয়েছে, যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ত্রিভুজ সম্পর্কে প্রচুর কিন্তু প্রপার্টি তোমরা ক্লাস 10, 9 এবং 8 এই ক্লাসগুলোতে পড়ে এসছো। এগুলো যেগুলো যেগুলো যখন যখন আমাদের মনে হবে যে দরকার, সেগুলো আমরা পড়ানোর মধ্যে মধ্যে বলবো, কারণ সবটা এখনই পড়া সম্ভব নয়, কারণ প্রচুর জিনিস রয়েছে ত্রিভুজ সম্পর্কিত। বইপত্র একটু ঘাটবে, যেখানে যতটা পারবে একটু পড়ে পড়ে মাথায় রাখার চেষ্টা করবে। ছোট্ট ছোট্ট জিনিস একবার দেখলেই মাথায় থেকে যাবে, কোনো কঠিন কিছু না। তবে এগুলো কিন্তু এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব জরুরি। এরপরে স্যার বহিস্থ কোণের সংজ্ঞাটা কি বললেন? বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি। হ্যাঁ, ক্লাস এইটেই মনে হয় দেখবে এই উপপাদ্যটা আছে, যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করো, যে কোনো একটি বাহুকে বর্ধিত করো, তাহলে যে বহিঃ কোণ উৎপন্ন হবে, সেই বহিঃ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান। অর্থাৎ যদি ধরো এই বাহুটাকে, যদি বলো আমি এই বাহুটাকে বর্ধিত করবো, করো, তাহলে এই একটা বহিঃ কোণ উৎপন্ন হচ্ছে। অন্য কালি দিয়ে দেখাই, দেখো এই বহিঃ কোণ উৎপন্ন হচ্ছে। এর বিপরীত অন্তস্থ কোণ কি? এর বিপরীত অন্তস্থ কোণ এ তো হতে পারে না, এ তো কাছের। বিপরীত মানে দূরের, উল্টো দিকের। উল্টো দিকে দেখো এ আছে আর এ আছে, তাহলে এই কোণ যোগ এই কোণ এই কোণটার সাথে সমান হবে। বোঝা গেল? যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি বাড়িয়ে ফেলো, বর্ধিত করো, তাহলে যে বহিঃ কোণ উৎপন্ন হবে, সেই বহিঃ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হবে। আরো একটা জিনিস সবাই জানো, সর্বসমতার সূত্র। সর্বসমতার তিনটি সূত্র। একটা হচ্ছে এস 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 বা বাহু বাহু বাহু। 2 নম্বর হচ্ছে এস এ এস, অর্থাৎ বাহু কোণ বাহু। আর একটা হচ্ছে এস এ এ, অর্থাৎ বাহু কোণ। যদি দেখা যায় যে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে এর কোনো একটা শর্ত ফুলফিল করছে, অর্থাৎ এর বাহুগুলো সমান যদি হয়ে যায়, তাহলে আমরা বলে দেবো ত্রিভুজ দুটি সর্বসম। বা যদি দেখি এর দুটো বাহুর সাথে সমান, আর এর একটা কোণের সাথে সমান দেখাতে পারি, তাহলে আমি বলে দেবো ত্রিভুজ দুটো সর্বসম। বা যদি দেখাতে পারি এর দুটো কোণ আর এর দুটো কোণ একই, এবং এর একটা বাহুর সাথে এর একটা বাহু মিললে যাচ্ছে, তাহলে আমি বলে দেবো ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম মানে কি? সর্ব অর্থাৎ হচ্ছে সব দিক থেকে, আর সম মানে সমান, অর্থাৎ যা সব দিক থেকে সমান, অর্থাৎ হুবহু এক, তাকে আমরা বলছি সর্বসম ত্রিভুজ। যেমন ধরো, তুমি যদি একটা এক্সাম্পল দিই, কোন একটা আয়তক্ষেত্রের কর্ণ, একটা উপপাদ্য ছিল, আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। এই দেখো একটা আয়তক্ষেত্র, এই তার কর্ণটা টেনেছি এ বি সি ডি। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম দেখাবো। দেখো, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এর মধ্যে দেখো এই কোণটা আর এই কোণটা দুটোর ক্ষেত্রেই সমান। কেন সমান? কারণ এরা হচ্ছে দুটোই সমকোণ, অর্থাৎ কোণ বি এ ডি এটা
এটার সাথে কোণ BCD সমান, এক নম্বর। আবার দেখো এই বাহুটার সাথে তো এই বাহুটা সমান, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ AB তার সাথে DC সমান, আবার AD তার সাথে BC সমান, এটার সাথে এটা সমান, কারণ আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এই তিনটে থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম। কোন শর্তানুযায়ী? কোন বাহু বাহু এই শর্তানুযায়ী। তাহলে ত্রিভুজ দুটো সমান বা সর্বসম বা সব দিক থেকে সমান বলা চলে। এইভাবে আমরা যখন জ্যামিতিক প্রমাণ করতাম, জ্যামিতিক প্রমাণগুলোর মূলেই ছিল কিন্তু এই সর্বসমতার প্রমাণ। যে কোনো প্রমাণের মূলেই দাঁড়িয়েছিল এই সর্বসমতার প্রমাণ। আশা করি সবারই মাথায় আছে, তাও একবার মনে করিয়ে দিলাম। আচ্ছা, তাহলে বলো তো যে সর্বসমতা তো বুঝলাম, এখন ধরো এটা আমি বুঝলাম না, একটু আরেকবার বলুন না এই সর্বসমতাটা, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। সর্বসম মানে হচ্ছে সর্ব অর্থাৎ হচ্ছে সব দিক থেকে, আর সম মানে হচ্ছে সমান, অর্থাৎ যে দুটো ত্রিভুজ সব দিক থেকে সমান তাকে আমরা বলছি সর্বসম। ধরো এই যে একটি, এটার কথা ছাড়ো, একটা নতুন দেখি। ধরো আমরা এবার একটা সামান্তরিক নিয়েছি। সামান্তরিকের এই একটা কর্ণ টেনেছি। এখন আমি বলছি এই যে যে দুটো ত্রিভুজ পেলাম এরা কি সর্বসম কিনা, অর্থাৎ সব দিক থেকে সমান কিনা। তুমি যদি এই টুকরো অংশটুকু কেটে, এই টুকরো অংশটুকুকে কেটে এর মধ্যে বসিয়ে দিয়ে দেখো হ্যাঁ হুবহু মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি সর্বসম। কিন্তু জ্যামিতিক প্রমাণের সময় কিন্তু জ্যামিতিক প্রমাণের সময় সব ক্ষেত্রে কিন্তু এই অংশটুকুকে তুলে এনে এর উপর বসিয়ে দেখা সম্ভব হয় না। তাই জন্য কি করি আমরা, এই তিনটে সূত্র দিয়ে সর্বসমতা দেখার চেষ্টা করি। কি কি? যদি দেখা যায় দুটো ত্রিভুজের তিনটে বাহুই সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম ত্রিভুজের প্রথম বাহু এবং দ্বিতীয় ত্রিভুজের প্রথম বাহু সমান, প্রথম ত্রিভুজের দ্বিতীয় বাহু আর দ্বিতীয় ত্রিভুজের দ্বিতীয় বাহু সমান, প্রথম ত্রিভুজের তৃতীয় বাহু আর দ্বিতীয় ত্রিভুজের তৃতীয় বাহু সমান, তাহলে আমরা বলবো ত্রিভুজ দুটো সর্বসম। যদি দেখা যায় ত্রিভুজ দুটোর মধ্যে দুটো বাহু সমান পাচ্ছি এবং একটা কোণ সমান আছে, তাহলেই আমরা বলে দেবো যে ত্রিভুজ দুটো সর্বসম। বা যদি দেখি একটা বাহু সমান এবং দুটো কোণ সমান আছে, তাহলে আমরা বলে দেবো ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ সব দিক থেকে সমান। আমাকে তুলে নিয়ে গিয়ে কেটে নিয়ে গিয়ে দেখাতে হবে না, বা দেখাতে হবে না সব কিছু সমান। জাস্ট এই তিনটে শর্তের একটা শর্ত যদি স্যাটিসফাই করে বা ফুলফিল করে, তাহলে আমরা বলে দেবো ত্রিভুজ দুটো সর্বসম। এইখানে দেখো একটা সামান্তরিকের দুটো ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ 1 এই ত্রিভুজ 2। তাহলে এই 1 এবং 2 এর মধ্যে কি কি সমান দেখো তো। দেখো এই যে বিডি বাহুটা দুজনেই ব্যবহার করেছে, একই বাহু, তাহলে বিডি হচ্ছে সাধারণ বাহু। এক নম্বর হয়ে গেল। দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে আমরা পাচ্ছি এবি আর সিডি সমান। আবার দেখো আমরা পাচ্ছি এডি আর বিসি সমান, কারণ এটাও বিপরীত বাহু। তাহলে দেখো তিনটি বাহুই সমান পেয়ে গেছে, অর্থাৎ এস 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 এই শর্তানুযায়ী বা বাহু 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 এই শর্তানুযায়ী আমরা বলতে পারবো এই যে প্রথম ত্রিভুজটা, 1 নম্বর ত্রিভুজটা এবং 2 নম্বর ত্রিভুজটা সর্বসম বা সব দিক থেকে সমান। ঠিক আছে?
কমপক্ষে স্যার দুটো দিক আমাদের মানে মিল থাকতেই হবে, তাই তো? দেখো হতে পারে যে একটা বাহু সমান পেয়েছো, এটার ক্ষেত্রে দেখো হুম। একটা বাহু সমান কিন্তু দুটো কোণ সমান আছে, তাহলে আমরা বলবো সর্বসম। এটার ক্ষেত্রে দেখো দুটো বাহু সমান আছে কিন্তু আর একটা কোণ সমান আছে, তাহলেও বলতে পারবো সর্বসম। বা বলতে পারবো তিনটি বাহুই সমান হলে আমরা তাকে বলতে পারবো সর্বসম। বোঝা গেল? হ্যাঁ। তিনটি কোণ সমান হলে হবে না? হ্যাঁ, এই একটা ভালো প্রশ্ন করেছে। বলছে তিনটি কোণ সমান হলে তাহলে কি হবে, হবে কি? ধরো আমি একটা ত্রিভুজ দিচ্ছি, এই একটা, আবার একই মাপের আবার একটা ত্রিভুজ দিচ্ছি, এর এই কোণটা আর এর এই কোণটা সমান, এই কোণটা এক, এই কোণটাকে আমি এক নাম দিচ্ছি, এর এই কোণটা 2 নম্বর কোণটা আর এর এই 2 নম্বর কোণটা সমান, এর 3 নম্বর কোণটা আর এর 3 নম্বর কোণটা সমান, কিন্তু ত্রিভুজ দুটো কি সর্বসম হলো? সর্বসম মানে সব দিক থেকে সমান হওয়ার কথা ছিল। না স্যার, হয়নি। বাহুগুলো তো বড়, একটার বড় একটা ছোট। ঠিক, বাহুগুলো দেখো ছোট বড় রয়েছে, এইটা একটা ছোট্ট ত্রিভুজ, এইটা একটা বড় ত্রিভুজ, এদেরকে আমরা বলি সদৃশ্যকোণী ত্রিভুজ। কি বলি? সদৃশ্যকোণী। ঠিক আছে, এদেরকে আমরা বলি সদৃশ্যকোণী ত্রিভুজ, যাদের কোণগুলো সমান, অর্থাৎ এদের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহুর যে অনুপাত, এই বাহুর সাথে এই বাহুর অনুপাতও একই, অর্থাৎ এদের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত সমান, বাহুগুলো সমান নয়, বাহুগুলোর অনুপাত সমান, অর্থাৎ বলা চলে একটা বড় ত্রিভুজ এবং তার একটা ছোট্ট সংস্করণ, তার মধ্যে কি সম্পর্ক, সেটাই হচ্ছে সদৃশ্যকোণীর সম্পর্ক। অর্থাৎ তুমি যদি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকো যার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, ছোট্ট করে একটা ত্রিভুজ কাটলে, আবার 60 ডিগ্রি কোণ বেরিয়ে একটা বড় ত্রিভুজ কেটে নিয়েছো, সেক্ষেত্রে ত্রিভুজ দুটোর কোণগুলো ঠিক সমান ঠিকই, কিন্তু বাহুগুলো কিন্তু সমান নয়, বাহুগুলো কিন্তু একই অনুপাতে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এদের বাহুগুলোর অনুপাত সমান, বাহুগুলো কিন্তু সমান নয়। এইটা একটু খেয়াল রাখতে হবে যে সূক্ষ্ম মানে সদৃশ্যকোণীর সাথে সর্বসমতার পার্থক্যটুকু কি। এছাড়াও ত্রিভুজের অনেক রকমের প্রপার্টি রয়েছে, ত্রিভুজ ক্লাস 10-এ দেখবে অনেক কিছু শিখেছো, সবটা তো এখন বলাও সম্ভব নয়, আমি তাও যেটা যেটা পাচ্ছি আর মনে হচ্ছে সেটা বলছি। ধরো একটা উপপাদ্য ছিল, আই থিঙ্ক ক্লাস 9-এ ছিল, যে ধরো কোনো একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু, ধরো এই বাহুর মধ্যবিন্দু ই, সরি ডি, এই বাহুর মধ্যবিন্দু ধরো ই, যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, এই সরল রেখাটা তৃতীয় বাহুর, অর্থাৎ এই দুটো বাহুকে তো নিয়ে নিয়েছি, তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, অর্থাৎ ডিই সমান্তরাল হবে কার সাথে? বিসি এর সাথে 1 নম্বর, আর 2 নম্বর ডিই হচ্ছে বিসি এর অর্ধেক হবে। তাহলে কি বললাম? কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। ঠিক আছে, এবার আমরা একটু চতুর্ভুজে চলে আসি। এগুলো সবই যখন অঙ্ক করবে তখন দেখবে রিলেট করতে পারছো যে হ্যাঁ এগুলো কোথায় কাজে লাগছে। এখন হয়তো কোনো কিছু রিলেট করতে পারছো না, কিন্তু এগুলো সব মাথায় রাখো, দেখবে যখন অঙ্ক করবে তখন দেখবে মনে হবে যে হ্যাঁ সব কিছুই তো কাজে লাগছে। চতুর্ভুজ কাকে বলে বা কোয়াড্রিলেটারাল কাকে বলে? কোয়াড্রিল্যাটেরাল বা চতুর্ভুজ কাকে বলে?
চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা বলি চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের কিছু প্রপার্টি রয়েছে। কি প্রপার্টি? ধরো এই একটা চতুর্ভুজ আছে, এ বি সি, এর চারটি কোণের সমষ্টি এ কোণ, বি কোণ, সি কোণ আর ডি কোণ। এই চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে? এবার এদের যে বাহুগুলো, এই বাহুগুলোর মাপের উপর নির্ভর করে একে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগটি সম্পর্কে জানবো তাকে আমরা বলছি সামান্তরিক। বা প্যারালেলোগ্রাম। কাকে বলে সামান্তরিক? বলছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তাদেরকে আমরা বলছি সামান্তরিক। যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান হতে হবে এবং সমান্তরাল হলেই আমরা বলছি চতুর্ভুজটি একটি সামান্তরিক। অর্থাৎ এক্ষেত্রে এ বি সি ডি, যার দেখো এ বি আর ডিসি বাহু পরস্পর প্রথমত সমান্তরাল এবং এ বি বাহুর সাথে ডিসি বাহু সমান। অর্থাৎ এর একজোড়া বিপরীত বাহু পেলাম যা পরস্পর সমান এবং সমান্তরাল। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে আমরা বলি সামান্তরিক। আচ্ছা, এবার সামান্তরিকের ক্ষেত্রে আরো বেশ কয়েকটি সংজ্ঞা দেওয়া হয়েছে। সামান্তরিকের ক্ষেত্রে দেখা যায় যে এর বিপরীত সবগুলো বাহুই সমান হয়ে থাকে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে থাকে। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রে দেখো এই বাহু আর এই বাহুও সমান এবং সমান্তরাল হয়ে যায়। এগুলো প্রমাণ করা যায় ক্লাস 9-এর বেশ কিছু উপপাদ্যে কিন্তু এগুলো রয়েছে। ক্লাস 9-এর উপপাদ্য বই যদি খোলো দেখতে পাবে যে সামান্তরিক সম্পর্কিত একাধিক উপপাদ্য রয়েছে। এরপরে সামান্তরিকের কিছু ক্লাসিফিকেশন করেছে। কি বলছে? বলছে রম্বস, কাকে বলে রম্বস? বলছে যদি দেখা যায় যে সামান্তরিকের চারটি বাহুই সমান হয়ে গেছে। এক্ষেত্রে দেখো এবি বাহু আর এডি বাহু সমান ছিল না। এবির সাথে ডিসি বাহু সমান ছিল আর এডির সাথে বিসি বাহু সমান ছিল, কিন্তু চারটে বাহু এরা কিন্তু পরস্পর সমান ছিল না। অর্থাৎ এই এডি আর এবি এরা কিন্তু সমান ছিল না। রম্বসের ক্ষেত্রে কি বলছে? রম্বসের ক্ষেত্রে বলছে হ্যাঁ, চারটি বাহুই সমান হতে হবে, তবে তাকে আমরা বলবো, সেই সামান্তরিককে আমরা বলবো রম্বস। অর্থাৎ দেখো এখানে এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু আর ডিএ বাহু চারটেই সমান। এবি, বিসি, সিডি আর ডিএ চারটেই সমান, তাই একে আমরা বলছি রম্বস। কি বলবো কে? রম্বস। আচ্ছা, যদি দেখা স্যার, যায়, বলো। একটা রম্বসকে কি বর্গক্ষেত্র বলা যেতে পারে? আচ্ছা, রম্বসকে কি বর্গক্ষেত্র বলা যেতে পারে কিনা, তাহলে আমরা দেখে নিই বর্গক্ষেত্র কাকে বলে, তাহলেই হয়ে যাবে। বর্গক্ষেত্র জানার জন্য সবার আগে জানতে হবে আয়তক্ষেত্র কাকে বলে। তোমার প্রশ্নের উত্তর তুমি একটু পরেই পেয়ে যাবে। দাও, আয়তক্ষেত্র বলছে যদি দেখা যায়, দেখো এই যে প্রথমে যে সামান্তরিক এঁকেছিলাম, এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি দেখছি যে এই কোণটা আর এই কোণটা চোখের দেখাতে মনে হচ্ছে সমান নয়, কিন্তু সমান হতেও পারে, বা এই কোণগুলো কত সেই সম্পর্কে কিন্তু কোনো মন্তব্য আমি করিনি। যদি দেখা যায় যে কোনো সামান্তরিকের, এর বাংলা ইংরেজি হচ্ছে রেক্ট্যাঙ্গেল,
যায় কোনো সামান্তরিকের প্রত্যেকটি কোণ, কোনো সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ হয়ে দাঁড়িয়েছে। আগে দেখো সামান্তরিকের কোণগুলো, এইটা আলাদা ছিল, এইটা আলাদা ছিল, এইটা যদি 60 ডিগ্রি হয় এটা হতো 120 ডিগ্রি। কিন্তু এক্ষেত্রে বলছে যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আমরা বলছি আয়তক্ষেত্র। কি বলছি? তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে কি বর্গক্ষেত্র কাকে বলবো? বলছে যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের বাহুগুলো যদি পরস্পর সমান হয়ে যায় তখন তাকে আমরা বলবো এটা একটা বর্গক্ষেত্র। এখন দেখো রম্বসের সাথে বর্গক্ষেত্রের পার্থক্যটা কি? রম্বসেরও 4টি বাহু সমান, আয়তক্ষেত্রেরও 4টি বাহু সমান। রম্বসের কিন্তু প্রত্যেকটি কোণ সমান নয়। এই কোণ সমান হবে বা এই কোণের সাথে এই কোণ সমান হবে এরকম কোনো কিন্তু মানে নেই, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আছে। তাহলে রম্বসের ক্ষেত্রে বলছিলাম সংজ্ঞাটা আমরা বলছিলাম যে সামান্তরিকের 4টি বাহু সমান তাকে আমরা বলছি রম্বস। কিন্তু দেখো বর্গক্ষেত্রও তো একটি সামান্তরিক, এরও তো 4টি বাহু সমান, তাহলে এটাও একটা রম্বস, কিন্তু এটা একটা বিশেষ ধরনের রম্বস। এই রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি, সব রম্বসের কিন্তু কোণ 90 ডিগ্রি নয়। তাই জন্য আমরা বলবো প্রত্যেকটা বর্গক্ষেত্রই একটা করে রম্বস, কিন্তু সব রম্বস বর্গক্ষেত্র নয়। বোঝা গেল? দেখো বর্গক্ষেত্রগুলো, প্রত্যেকটা বর্গক্ষেত্র রম্বস? প্রত্যেকটা বর্গক্ষেত্রই এক রকমের রম্বস, কিন্তু রম্বস হলেই সেটা বর্গক্ষেত্র হতে পারছে না, কারণ রম্বসের থেকে বর্গক্ষেত্র হতে গেলে ওর আরো একটা বেশি গুণ দরকার। কি গুণ? রম্বসেরও তো 90 ডিগ্রি কোণ। না, রম্বসের কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হতেই হবে এমন কোনো কথা বলা নেই। বোঝাতে পারলাম আমি? কিন্তু রম্বস যখন আঁকি তো এই তির্যক হয় বাহু দুটো, কিন্তু 90 ডিগ্রি হয়ে যায়। এই দেখো কোনটা 90 ডিগ্রি বলো তো? এটা 90 ডিগ্রি হচ্ছে? এই নিচে তির্যক বাহুটা তো 90 ডিগ্রি হবে না। এটা তো 90 ডিগ্রি হচ্ছে না, কোনো কোণই দেখো তো 90 ডিগ্রি আমি যেভাবে এঁকেছি কোনো কোণ 90 ডিগ্রি হয়নি তো। না। কিন্তু দেখো এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আছে, অর্থাৎ আমরা বলতে পারবো প্রত্যেকটা বর্গক্ষেত্রই একটা করে রম্বস, কিন্তু রম্বস হলেই কিন্তু সেটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে না, কারণ তাকে বর্গক্ষেত্র হতে গেলে আর একটা বেশি গুণ দরকার। কি গুণ দরকার? যে ওর প্রত্যেকটা কোণ সমকোণ। বোঝাতে পারলাম? একইভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তুমি একটা জিনিস ভাবতে পারো, যে আয়তক্ষেত্র, প্রত্যেকটা আয়তক্ষেত্রে কিন্তু একটা একটা সামান্তরিক। কারণ সামান্তরিকে বলা ছিল যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো অবশ্যই, যদি এই আয়তক্ষেত্রটার আমি নাম দিই এ বি সি ডি, তাহলে দেখো এই এ বি বাহু আর সি ডি বাহু তো সমান, আবার দেখো এ বি বাহু সি ডি বাহুর সাথে সমান্তরাল। তাহলে এর থেকে আমি কি কনক্লুশন করতে পারি? যে এটাও অবশ্যই একটা সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্রগুলো প্রত্যেকেই সামান্তরিক, কিন্তু সামান্তরিক হলেই সেটা আয়তক্ষেত্র নয়, সামান্তরিকের একটা বিশেষ প্রকার হচ্ছে আয়তক্ষেত্র। একইভাবে রম্বসের একটা বিশেষ প্রকার হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে? আরো এক ধরনের চতুর্ভুজ রয়েছে, তাকে আমরা বলি ট্রাপিজিয়াম। বলছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু শুধুমাত্র সমান্তরাল, ধরো এটা আর এটা সমান্তরাল, এবার যদি আমি জুড়ে দিই তাহলে আমি পেয়ে যাবো একটা সমান্তরাল। দেখো এক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু শুধুমাত্র সমান্তরাল তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ঠিক আছে?
কি বললেন যে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান ও যে সমান্তরাল, মানে চতুর্ভুজের সমান্তরাল। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, শুধুমাত্র সমান্তরাল হতে হবে, সমান হওয়ার কোনো দরকার নেই, তাকে আমরা বলছি ট্রাপিজিয়াম। আর স্যার ঘুড়িটা ঘুড়ি, হ্যাঁ। বলো ঘুড়ি কি? ঘুড়িটা কি ধরনের চতুর্ভুজ? রম্বস? ঘুড়িটা কেমন দেখতে বলো তো তুমি? ওটা সব দিকে তো ব্যাঁকা, তির্যক। এটা এক রকমের রম্বস। রম্বস? অবশ্যই ঘুড়িটাকে তুমি দেখো, ঘুড়িটা রম্বস না একরকম। হ্যাঁ, রম্বস। আচ্ছা, অঙ্ক দিই। আচ্ছা, দেখো তো একটা অঙ্ক দিচ্ছি, পারো কিনা। এ বি সি একটি ত্রিভুজ, আর এখান থেকে একটা বাহু রয়েছে বিডি। বলে দিয়েছে এইটা হচ্ছে 62 ডিগ্রি। বলে দিয়েছে এই কোণটা হচ্ছে 119 ডিগ্রি, আর এটা বলে দিয়েছে হচ্ছে 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে জানতে চেয়েছে কোণ এ বি ডি, এই কোণটা কত, বলো তো। কি স্যার? কোশ্চেনটা আরেকবার বলুন না। একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজের দেখো তিনটি কোণ দেওয়া রয়েছে, ত্রিভুজের মধ্যে তিন রকমের তিনটে জায়গায় দেখো তিনটে কোণ দেওয়া রয়েছে, দিয়ে জিজ্ঞাসা করেছে এ বি ডি এই কোণটার মান কত, অর্থাৎ আহ, এই যে যে কোণটা এ বি ডি, এই কোণটার মান কত, এটা জানতে চেয়েছে, এই কোণটার মান কত। বার করো দেখি। স্যার কি 57 ডিগ্রি? একজন বলছে 57 ডিগ্রি, দেখি বাকিরা কি কি করে। আচ্ছা স্যার, 57। হ্যাঁ হ্যাঁ বলো। 57। বাকি আর একজনও বলছে 57। অন্য কারো কিছু বেরিয়েছে?
কারো কিছু বেরিয়েছে? বলো। 61, হ্যাঁ, 61। যেটা বেরিয়েছে 61 ডিগ্রি। নতুন কোনো অ্যান্সার আর কারো কিছু এসছে? আচ্ছা আচ্ছা, প্রথম যে বলেছো যে 57 কি করে বার করেছো একটু বলো তো আমায় একটু। এক মিনিট স্যার। স্যার ফার্স্টে 119 ডিগ্রি যেটা আছে হ্যাঁ আর এদিকে 18 ডিগ্রি আছে, তাহলে মানে অ্যাকচুয়াল ট্রায়াঙ্গেল বিডিসি এর জন্য বলছি। বিডিসি এর থেকে 80 ডিগ্রি বা 18 ডিগ্রি পাচ্ছি আর 119 ডিগ্রি পাচ্ছি। হ্যাঁ তো এই দুটোকে প্লাস করলাম, প্লাস করার পর 180 ডিগ্রি থেকে মাইনাস করলাম। আচ্ছা, সিটা মাইনাস পেয়েছো? করার পর তাহলে আমি কোন, হ্যাঁ, কোন সিটা পেয়েছি, কোন সি আর এ অ্যাড করার পরে তখন ওখান থেকে 180 ডিগ্রি থেকে মাইনাস করে কোন বিটা পেলাম। আচ্ছা, আর কি আচ্ছা, বি থেকে আবার মাইনাস করেছি। আরেকটাও করেছি, আরেকটা প্রসেসও করা হয়েছে। বলো। যে সে 119 ডিগ্রি যেটা বি পেয়েছি, হুম, 180 ডিগ্রি থেকে মাইনাস করে বি ডি এ পেয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা 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 পেয়েছো, হ্যাঁ তারপরে? বি ডি এ পেয়েছি আর বি আর এ কোন আর কোন বি ডি এ অ্যাড করে তখন বিটাকে 180 ডিগ্রি থেকে মাইনাস করে বিটা পেলাম। ঠিক, দুটো পদ্ধতি বলেছে, দুটো পদ্ধতি খুব ভালো পদ্ধতি। দেখো, প্রথম যে পদ্ধতিটা বললো এটা হচ্ছে কি, এই কোণটা আমি জানি, সরি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা জানি, এই কোণটা জানি, এই কোণটাকে বার করেছে। তাহলে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম, তাহলে এই কোণটাও পাবো। সেটার থেকে 18 ডিগ্রি বাদ দিলে এই কোণটা পেয়ে যাবো, সেটা একটা পদ্ধতি। আর একটা করেছে কি, যে এই 180 ডিগ্রি টোটাল কোণটা তো 180 ডিগ্রি ছিল, তাহলে ওই এই কোণটাকে বার করে নিয়েছে, নিয়ে বলছে এটা জানি এটা জানি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বাকি দুটোকে বাদ দিলে হয়ে যাবে। সবাই কি এরকমই করেছো না অন্য এছাড়া আরো কিছু করেছো? স্যার প্রথম প্রথম যেটা বললেন না ওইটা একটু আরেকবার বলুন না, পরেরটা তো বুঝতে পারলাম। প্রথমটা হচ্ছে বলছে যে এই বি ডি সি ত্রিভুজটাকে ভাবো। এই ত্রিভুজকে দেখো দুটো কোণ দেওয়া রয়েছে, তাহলে 3 নম্বর কোণটা বার করতে গেলে কি করতে হবে? 180 থেকে এই দুটো কোণকে বাদ দিতে হবে, তাই তো? কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক? তাহলে 180 থেকে যদি এটাকে আর এটাকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই কোণটা বার করে ফেলতে পারলে। এবার দেখো ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি এই কোণটাকে জানো, এই কোণটাকে জানো, তাহলে এই বড় কোণটাকে তুমি বার করতে পারবে 180 থেকে এইটাকে এবং এইটাকে বাদ দিয়ে। মানে 119 প্লাস 62, 180 মাইনাস এটা এ দুটো, তাই তো? না না না, দেখো তুমি এই বিডিসি ত্রিভুজটাকে ভাবো, বি ডি সি এই ত্রিভুজটাকে ভাবো। এই ত্রিভুজটার ক্ষেত্রে দুটো কোণ দেওয়া রয়েছে, একটা 90 ডিগ্রি 18 ডিগ্রি, একটা 119 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণটা কত হবে? এই যে এই কোণটা কত হবে? 180 মাইনাস 180 18 ডিগ্রি থেকে, মাইনাস 119 ডিগ্রি, হ্যাঁ। তাই তো? তাহলে এই সি কোণটা যদি বেরিয়ে যায়, এবার বড় ত্রিভুজের ক্ষেত্রে ভাবো, বড় ত্রিভুজের এই কোণ একটা কোণ পেলে এই এই আর একটা কোণ দেওয়া রয়েছে, তাহলে আর একটা কোণ বার করতে পারবে? অর্থাৎ ও এ ওই বি, সেম ভাবে তাহলে হ্যাঁ একদমই সেম ভাবে, তাহলে এটা আর এটা যোগ করে 180 থেকে বাদ দিয়ে দেবে। 100 থেকে বাদ দিতে হবে। তাহলে এই বড় কোণটা পেলে, এবার এই দেখো বড় কোণটা অর্ধেকটা বলে দিয়েছে, অর্ধেকটা হচ্ছে 18 ডিগ্রি, তাহলে বাকিটুকু পাবে, বাকিটুকু নিয়ে ওখান নেবে। থেকে ওটা বাদ দিবে। হ্যাঁ, হুম। দেখো আরো ঠিক সহজভাবে করা আছে। যায়, এটাকে আরো সহজভাবে করা যায় কিভাবে? এই জ্যামিতিকে শেখানো হচ্ছে এই জন্য, নাহলে তোমরা কিভাবে অনেক লেন্দি প্রসেসে করবে। দেখো এই একটি ত্রিভুজ, তাই তো? এই ত্রিভুজের এই বাহুটাকে যে বর্ধিত করা হয়েছে, একটু আগে একটা উপপাদ্য শেখানো হয়েছে যে ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করি যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই দেখো এটা একটা বহিস্থ কোণ, তা বিপরীত অন্তস্থ কোণ দ্বার সমষ্টির সাথে সমান, অর্থাৎ এর আর এর যোগফলের সাথে সমান হবে। তাহলে 119 ডিগ্রি সমান সমান হচ্ছে 62 ডিগ্রি যোগ এটা,
তাহলে 119-এর থেকে যদি তুমি 62-কে বাদ দিয়ে দাও তাহলে তুমি এটা পেয়ে যাবে। অর্থাৎ 119 থেকে তুমি 62-কে যদি বাদ দিয়ে দাও তাহলে দেখো 57 আসছে। 61 যে বের করেছো একটু ভুল করে ফেলেছো, 57 রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্যালকুলেশন একেবারে ঠিকঠাকই, তবে চেষ্টা করতে হবে কি জি। সবসময় চেষ্টা করবে উপপাদ্যের স্টেটমেন্টগুলোকে কাজে লাগানো, তাহলে কি হবে তোমার অঙ্কগুলো একটু সহজ হবে, নাহলে একটু বড় হবে, টাইম কনজিউম করবে। আর টেট এবং সিটেট দুটো পরীক্ষাতেই দেখবে টাইমের একটা সমস্যা থাকে। সব পরীক্ষাতেই অবশ্যই টাইমের ব্যাপার থাকে, কিন্তু টেটে টাইমটা একটু বেশি সময় নষ্ট করে, কারণ ওই পেডাগগির পোর্শনটুকু এবং চাইল্ড সাইকোলজি অনেকটা টাইম নষ্ট করে ফেলে ভাবতে ভাবতে, যেটা কিন্তু অন্য কম্পিটিটিভ এক্সামে হয় না। অন্য কম্পিটিটিভ এক্সামে নর্মালি জিকে জিআই হয়তো পারলে পারলাম, না পারলে না পারলাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওই চাইল্ড সাইকোলজি যেটা তোমাকে খুব কনফিউজ করবে, আর হচ্ছে পেডাগগির পোর্শনটা যেটাকে তোমার মনে হবে সবকটা উত্তরই ঠিক, এই দুটো পোর্শনের জন্য কিন্তু অনেকটা টাইম কনজিউম করে, জন্য ম্যাথ থেকে টাইম একটু বাঁচানোর চেষ্টা করতে হবে। এই জন্য স্টেটমেন্টগুলো একটু মনে রাখবে, করতে থাকবে, তাহলে দেখবে হয়ে যাবে, দেখবে। শেষে স্যার ম্যাথ গুলো করার টাইমই পাওয়া যায় না, ওইদিকে সময়টা চলে যায়। ওই জন্য তো বলছি একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ম্যাথের থেকে একটা ভালো নাম্বার ক্যারি করা যায়। এরপরে আমরা একটু সার্কেলকে বলি। সার্কেলটা সোজা আছে। সার্কেল কাকে বলে? বলছে যদি ধরো কোনো একটা স্থির বিন্দু মানে যে চলছে না, এরকম একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু যে চলছে যদি নির্দিষ্ট দূরত্ব অবলম্বন করে চলতেই থাকে এরকম, তখন এই নির্দিষ্ট বিন্দুর যে সঞ্চার পথ মানে যে পথে চলে, সেই সঞ্চার পথের যে চিত্র হয়, এই চিত্রকে আমরা বলি বৃত্ত বা সার্কেল। তাহলে কি বলছি? কোন একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে কোন একটা চলমান বিন্দু যদি দেখো এখান থেকে দূরত্বটা সবসময় সমান, এখান থেকে দূরত্বটা যা, এখান থেকে দূরত্বটা তো সব জায়গায় দেখো দূরত্ব সমান, অর্থাৎ কোন একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে কোন একটা চলমান বিন্দু যদি সম দূরত্ব অবলম্বন করে চলতে থাকে, তখন এই চলমান বিন্দুর যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথের চিত্রটি আমরা বলি বৃত্ত। এখন বৃত্ত তো বুঝলাম, এবার বৃত্তের প্রত্যেকটা অংশগুলোকে কাকে কি বলবো সেটা আমরা দেখি। বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ যে বিন্দুটাকে কেন্দ্র করে চলমান বিন্দুটি চলছিল, তাকে আমরা বলি কেন্দ্র বা সেন্টার। যে চলমান বিন্দু চলে যে পথ তৈরি করেছে তাকে আমরা বলি পরিধি বা পেরিমিটার বা সারকমফারেন্স বলি। এখন ব্যাস বা ব্যাসার্ধ এগুলো কার? বলছে যদি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটি বিন্দু জুড়ে দিই, এই আমার বৃত্তের কেন্দ্র, পরিধির উপর যে কোনো একটা বিন্দু নাও, এই যে এখানে আমি নিই, এটা জুড়লে যে সরল রেখাংশ পাবো সেটাকে আমরা বলছি ব্যাসার্ধ। কেউ যদি বলো যে না আমি এখান থেকে এখানে নেবো, নাও, তাহলে এইটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপর একটি যে কোনো একটি বিন্দু জুড়লে যে সরল রেখাংশ পাই তাকে আমরা বলছি বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। ঠিক আছে? এই ব্যাসার্ধের দ্বিগুণই হচ্ছে ব্যাস। আচ্ছা, ব্যাস বলার আগে আরো কয়েকটা জিনিস বলি। আর্ক বা বৃত্তচাপ কাকে বলে? ধরো তুমি একটা কাঁচি নিয়ে এই বৃত্তের এখান থেকে একটা কাট করেছো, এখান থেকে একটা কাট করেছো, তাহলে এই যে টুকরো অংশটুকু তুমি পেলে, এরকম বাঁকানো যে টুকরো অংশটুকু পেলে, একে আমরা বলি বৃত্তচাপ। বৃত্তচাপ
বা ইংরেজিতে বলি আর্ক, এ আর সি, আর্ক। ঠিক আছে, যদি এরকম একটা টুকরো অংশ ব্যাসার্ধ দিয়ে জোড়া থাকে তখন এই যে অংশটুকু একে আমরা বলি বৃত্তকলা। অর্থাৎ পিৎজা যে খাও, পিৎজার প্রত্যেকটা টুকরো হচ্ছে একটা করে বৃত্তকলা। বা বাড়িতে রুটি যখন চারটে খণ্ডে বা ছটা খণ্ডে বা আটটা খণ্ডে ভাগ করো তখন এই প্রত্যেকটা খণ্ড হচ্ছে একটা করে বৃত্তকলা। আর এই প্রত্যেকটা খণ্ডের যে ধার, সেই ধারগুলো হচ্ছে এক একটা বৃত্তচাপ বা আর্ক। বোঝা গেল কোনটা বৃত্তচাপ আর কোনটা বৃত্তকলা? তোমরা যখন পাই চার্ট দেখো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখো, বা ওই ডাটা হ্যান্ডলিং এর যে সমস্ত প্রশ্ন দেখো, সেখানে দেখবে এরকম একটা পাই চার্ট দেওয়া থাকে, বলছে এইটা 20%, এইটা 30%, এরকম দেওয়া থাকে না? সেগুলো কিন্তু দেওয়া থাকে বেসিক্যালি বৃত্তকলাকে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ বুঝলে, পরিধি বুঝলে, কেন্দ্র বুঝলে, বৃত্তচাপ বুঝলে, বৃত্তকলাও বুঝলে। এবার আমরা আসি কর্ড বা জ্যা কি। ধরো তোমার কাছে একটা বৃত্ত রয়েছে, এই বলছে বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু নাও, এই বিন্দু ছাড়া এই বিন্দু, যদি তুমি জুড়ে দাও যেটা পাবে সেটা হচ্ছে একটা কর্ড। বা ধরো তুমি এখান থেকে জুড়ে দিয়েছো এইভাবে, যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, হতেই পারে। হতেই পারে কেউ এখান থেকে এখানে জুড়ছে, জোড়ো। এরা সবাই হচ্ছে কর্ড বা বাংলায় বলছি জ্যা। এই জ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় জ্যা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা, সেটা হচ্ছে সবচেয়ে বড়। অর্থাৎ যে জ্যা একদম কেন্দ্র বরাবর যায়, কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, পাস করে। অসংখ্য জ্যা আছে যা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, কিন্তু এই জ্যাগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রকারের জ্যা। এদেরকে আমরা বলি ব্যাস, বা ইংরেজিতে আমরা বলি ডায়ামিটার। এই ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে বোঝা গেল কোনটা কেন্দ্র, কোনটা ব্যাসার্ধ, কোনটা ব্যাস, কোনটা বৃত্তচাপ, কোনটা বৃত্তকলা, কোনটা কর্ড বা জ্যা। কোনটা না বুঝতে পারলে বলো। স্যার, বৃত্তচাপটা বুঝতে পারছি আর বৃত্তের কলাটা, কিন্তু ভাষা ভাষা দিয়ে বলতে গেলে কি বলবো ওটা একটু বলুন। বৃত্তচাপ, বৃত্তচাপ যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এর যে পরিধির যে কোনো টুকরো অংশই হলো বৃত্তচাপ। পরিধির যে কোনো টুকরো অংশই হচ্ছে বৃত্তচাপ। আর বৃত্তকলা যদি বলতে হয় তাহলে একে বলতে হলে বলতে হবে যে তোমায় একে বলতে গেলে তোমায় কোথাও ডেফিনেশন এভাবে নেই। বৃত্তকলাকে বলতে গেলে তোমায় বলতে হবে যে বলছি স্যার, বলো। বৃত্তের বৃহত্তম জ্যা কি ব্যাস? একদম, বৃত্তের বৃহত্তম জ্যাটা হচ্ছে ব্যাস। অর্থাৎ কেন্দ্রগামী যে সমস্ত জ্যা সেটাই হচ্ছে বৃহত্তম জ্যা এবং সেটাই হচ্ছে ব্যাস। বৃত্তকলাটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে কোন একটি বৃত্তচাপ এবং বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ নিয়ে বৃত্তের যে ক্ষুদ্র অংশটুকু তৈরি করে, কোন একটি কোন একটি নির্দিষ্ট বৃত্তচাপ বৃত্তের ব্যাসার্ধকে নিয়ে যে ক্ষুদ্র অংশটুকু তৈরি করে তাকে আমরা বলবো বৃত্তকলা। ছবিটা মাথায় রাখলেই হবে, কোথাও ডেফিনেশন চায় না। ছবিটা তুমি বুঝে মাথায় রাখলেই হবে। মনে রাখবে পিৎজার কথা, পিৎজা হচ্ছে একটা করে বৃত্তকলা। আর পিৎজার যে ধারটুকু বা একটা গোল রিং থেকে যদি তুমি একটা টুকরো অংশ কেটে নাও তাহলে যে বাঁকানো অংশটুকু পাবে সেটা হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, আচ্ছা, কোথাও কোথাও বৃত্তাংশ বলে একটা জিনিস বলে, বা ইংরেজিতে হচ্ছে সেগমেন্ট। বৃত্তাংশ মানে কি বৃত্তের অংশ। এই বৃত্তটা যদি তুমি এখান থেকে কেটে নাও বা মাঝ বরাবর কেটে নাও তাহলে এই টুকরোটা হচ্ছে বৃত্তাংশ। বা একটা বৃত্ত দিয়েছি, কেউ এই সাইড দিকটুখানি কেটে নিয়েছে, এইটুখানি কেটে নিয়ে নিয়েছে, তাহলে এইটুকু একটা বৃত্তাংশ।
থেকে বৃত্তাংশ। বোঝা গেল? আর একটা জিনিস, ধরো এই একটা বৃত্ত, বলছে বহিস্থ কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপর দুটো জ্যা টানা যায়, সরি দুটো স্পর্শক টানা যায়। কোন বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক টানা যায়। ক্লাস 10 এ স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য আছে, সেখানে এটা আছে। কি বলছে? কোন বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক টানা যেতে পারে। স্পর্শক কাকে বলে? যা স্পর্শ করে যায় তাই স্পর্শক। আবার ধরো যদি এরকম ভাবে ভাবো যে বৃত্তের কোনো একটা বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দু, এই নির্দিষ্ট একটা বিন্দু, এই বিন্দুতে যদি তুমি একটা স্পর্শক টানো, আর এই স্পর্শ বিন্দুর সাথে যদি কেন্দ্রকে যুক্ত করে দাও, তাহলে এই যে স্পর্শ বিন্দুকে আমি যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এই স্পর্শকের সাথে লম্ব। এগুলো অঙ্ক করতে করতে দেখবে অঙ্কের জায়গায় এখানে ওখানে কাজে লাগবে, তাই জন্য বলে রাখা, একটু মাথায় রাখলেই হবে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে পলিগন। এইটা বলে আজকে শেষ করব। পলিগন বা বহুভুজ। বহুভুজ স্যার ডান দিকের ছবিটা করলেন, ওটা কি বললেন? কোনটা বললাম দুটো ডান দিকেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে হুম। বৃত্তের কোন একটা বহিস্থ একটা বিন্দু, বহিস্থ বিন্দু মানে বৃত্তের বাইরের কোন একটা বিন্দু, এই যে বৃত্ত বাইরে এখানে একটা বিন্দু নিয়ে নিয়েছে, তাহলে এই বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শকই টানা যেতে পারে, তার থেকে বেশি কোনো স্পর্শক টানা যাবে না। তুমি একটা টানতে পারো, কম টানতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটোর বেশি স্পর্শক তুমি টানতে পারবে না, দুটোই হতে পারে। তাহলে সর্বোচ্চ বৃত্তের স্পর্শক দুটোই হবে। হ্যাঁ, যদি বহিস্থ কোনো আর বিন্দু থেকে হয় তাহলে দুটোই স্পর্শক টানা হ্যাঁ, যাবে। আর যদি বৃত্তের উপরে কোনো বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক টানার কথা বলে, তাহলে একটা স্পর্শক, ধরো এই যে একটা বৃত্তের উপর একটা বিন্দু, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক দিতে পারে, এখান দিয়ে দুটো দিতে পারবে না। আর ওর সঙ্গে ব্যাসার্ধ লম্ব করলে সেটা ওর সাথে 90 ডিগ্রি হয়ে যায়। বৃত্তের স্পর্শকের সাথে বৃত্তের ব্যাসার্ধ সবসময় লম্ব ভাবে থাকে। বৃত্তের স্পর্শক আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় লম্ব হবে। দেখো ছবি দেখলেই তো বুঝতে পারছো, দেখো এটা লম্ব না? হ্যাঁ। এবার আমরা একটু পলিগন বা বহুভুজ কথা বলব। ভুজ, ভুজ শব্দের অর্থ কি? বাহু। বাহু। একদম, ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু, আর বহুভুজ শব্দের অর্থ হচ্ছে বহু বাহু যার, অর্থাৎ যার বহু, বহু বলতে ম্যাথমেটিক্স গণিতের ভাষায় বলা হয় দুই বা তার বেশি, মানে দুইয়ের বেশিটাকেই বহু বলি আমরা। এক দুই তারপরের থেকে আমরা যখন গুনি তখন আমরা সেগুলোকে আমরা বহুর মধ্যে গুনি, দুইয়ের ততোধিক, দুইয়ের বেশি যেগুলো হবে। স্যার বলো। বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি, এটা তো চারটিও তো হতে পারে, পাশে দুটো যদি আরো বিন্দু থেকে টানি। বলো কোথায়? এই যে আমার বৃত্ত, এই পাশে একটা বহিস্থ বিন্দু, এটা একটা, ওটা একটা, এটা একটা, চারটে। এই যে টেনেছি, ঠিক আছে, একটা, এই যে টেনেছি একটা, আর বলো কোথায় টানতে পারবে? আর এই যে এখানে এই পাশে পাশে, এই পাশে, ডান পাশে আর বাম পাশে। এই পাশে, এই পাশে। হ্যাঁ। টানতে গেলে তো এখানে একটা বিন্দু নিতে হবে, সেখান থেকে তুমি টানবে। না স্যার, এই যে বৃত্তে এই বিন্দু না, এই 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 পাশগুলো ডান পাশে আর বাম পাশে। বৃত্তে তুমি এখান থেকে কি করে স্পর্শ টানবে বলো তো দেখি, আর কি করে স্পর্শ টানা সম্ভব এটা বুঝতে পারছি না। না স্যার, এইখানটা আমি বোঝাতে পারছি না, মানে কেন্দ্রে, এই যে, এই পাশটাতে, হ্যাঁ, এই পাশটাতে তুমি কি এই করে পাশটা টানবে? একটা, এই পাশে একটা, এরকম একটা, এই পাশে একটা, এই পাশে একটা। এরকম। হ্যাঁ। এটা টানতে গেলে তো তোমার এখানে একটা বিন্দু দরকার, যে বিন্দু থেকে তুমি এরকম
তোমার তো এখানে বিন্দু নেই, তোমার তো একটাই বিন্দু দেওয়া আছে, এই যে এই একমাত্র। তাহলে তো দুটো বিন্দু হয়ে যাচ্ছে, দুটো বিন্দু দিয়ে করতে গেলে দুটো বিন্দু হয়ে দুটো যাচ্ছে। স্পর্শ। তাহলে তিন বিন্দু করলে তো আরো দুটো স্পর্শক বেড়ে যাবে, মানে আমাদের বিন্দুটা তো একটাই। ঠিক। ও আমি ভাবছি বৃত্তের বিন্দু। না না না, সরি স্যার, ঠিক বৃত্তের আছে। বাইরে বহিস্থ বহিস্থ বিন্দু বলেছি, বলেছি মনে করো, দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দুর কথা বলছিলাম। বহিস্থ মানে একটা বিন্দু, হ্যাঁ। ঠিক আছে। এবার বলছি বহুভুজের কথা। বহুভুজ অর্থাৎ যার দুইয়ের বেশি বাহু রয়েছে। কার কার দুইয়ের বেশি বাহু রয়েছে? অর্থাৎ তিনটে বাহু থাকতে পারে, চারটে বাহু থাকতে পারে, 5, 6, 7, 8, 9, 10 আরো থাকতে পারে। যার তিনটি বাহু তাকে আমরা নাম দিয়েছি হচ্ছে ত্রিভুজ। অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলীয় চিত্রকে আমরা বলছিলাম ত্রিভুজ। যার চারটি বাহু তাকে আমরা বলছিলাম চতুর্ভুজ। অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলীয় চিত্রকে আমরা বলছিলাম চতুর্ভুজ। যার পাঁচটি বাহু তাকে আমরা বলছিলাম পঞ্চভুজ, ছটি হলে ষড়ভুজ, এইভাবে চলছিল। এখন বহুভুজ তো বুঝলাম, একটা শব্দ বারবার শুনবে যে সুষম বহুভুজ। সুষম শব্দের অর্থ হচ্ছে সব দিক সমান, যার অর্থাৎ যার প্রত্যেকটা বাহু সমান তাকে আমরা বলি সুষম। সুষম মানে দেখতে শুনতে সুন্দর। দেখো যদি আমি একটা ষড়ভুজ আঁকি, দেখো প্রত্যেকটা বাহু, এই বাহুটা এটাকে নাম দাও এ বি সি ডি ই এফ। দেখো প্রত্যেকটা বাহু সমান, তাই একে আমরা বলি সুষম বহুভুজ। এবং এটা সুষম ষড়ভুজ একটা, অর্থাৎ যার প্রত্যেকটা বাহু সমান। তাহলে বোঝা গেছে বহুভুজ বা পলিগন কাকে বলে? এটা সবাই হচ্ছে পলিগন। পলিগন কাকে বলে, অর্থাৎ বহুভুজ কাকে বলে, বহুভুজ কোনগুলো সেটা আমরা চিনলাম। এখন বহুভুজের কিছু কিছু বৈশিষ্ট্য শিখব, এগুলো আমাদের খুব দরকার পড়ে এবং কয়েকটা সূত্র রয়েছে, ছোট ছোট অঙ্ক দেয়, ইজিলি এই সূত্রগুলো দিয়ে করে ফেলবো। বলছে কোন একটি বহুভুজের ক্ষেত্রে তার অন্তঃকোণগুলির সমষ্টি। অন্তঃকোণ মানে কি? অন্ত মানে হচ্ছে ভিতরের, অর্থাৎ দেখো ভিতরে কি কি কোণ তৈরি হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। যদি তুমি একটা ত্রিভুজ নিতে, তাহলে দেখো এই একটা কোণ তৈরি হতো, এই একটা কোণ তৈরি হতো, এই একটা কোণ তৈরি হতো। চতুর্ভুজ নিলেও চারটে কোণ তৈরি হবে, পঞ্চভুজ নিলে 5টা, ষড়ভুজ নিলে 6টা, এভাবে কোণ তৈরি হবে। বলছে এই কোণগুলোর সমষ্টি কত হবে, কি করে বার করব? দেখো প্রুফ আছে, খুব সহজ একটা ছোট্ট প্রুফ আছে, ক্লাস 8-এর বইতে আই থিঙ্ক, সুষম বহুভুজ, হ্যাঁ ক্লাস 8-এর বইতেই আছে। যদি মন চায় দেখতে পারো, বা কখনো যদি আমার সময় হয় দেখিয়ে দেবো, কিছুই নেই এখানে। আমাদের ওই প্রুফের কোনো দরকার নেই, আমাদের প্রুফ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আমরা শুধু সূত্রটা জানলেই আমাদের হয়ে যাবে। কি বলছে, যে কোনো একটি সুষম বহুভুজের, সুষম হওয়ার দরকার নেই, যে কোনো হলেও কিন্তু এটা হয়ে যায়। অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ। বা এটাকে লিখতে পারি 2 × n-2 × 90 ডিগ্রি। এখন এই n এর মান যা হবে তার উপর নির্ভর করে বহুভুজের অন্তঃকোণগুলো হবে। ত্রিভুজের ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, ষড়ভুজের ক্ষেত্রে n এর মান হচ্ছে 6, পঞ্চভুজ হলে 5, চতুর্ভুজ হলে 4। বোঝা গেল? তাহলে যদি ষড়ভুজেরটা বার করতে বলে, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে কি হবে, n এর মান হচ্ছে 6, তাহলে 2 × 6 - 2 × 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 × 4 × 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 4 × 8, 8 × 72, 720 ডিগ্রি। তাহলে এখন যদি কোনো একটা বহুভুজের বাহুর এন মানে বাহু, n মানে বাহুর সংখ্যা, ঠিক আছে। তাহলে তোমার যদি এখন যে কোনো একটা জায়গায় বলে যে একটা সপ্তভুজ, যার 7টা বাহু, তার অন্তঃকোণগুলির সমষ্টি বলো, কিছুই না, কিছু ছবি আঁকারও দরকার নেই, কিছু ভাবারও দরকার নেই, সূত্রের মধ্যে জাস্ট n এর জায়গায় 7 বসিয়ে দাও, বেরিয়ে যাবে। বোঝা গেল?
হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিঃকোণগুলোর ক্ষেত্রে কি হবে। আমি তো এগুলো অন্তঃকোণগুলোর সমষ্টি বার করা শিখলাম, এখন বহিঃকোণগুলোর সমষ্টি কি হবে। ধরো আমি একটা পঞ্চভুজ এঁকেছি, পঞ্চভুজ কেমন হবে, এই একটা পঞ্চভুজ। তাহলে দেখো এই পঞ্চভুজের এই বাহুকে যদি এটা বর্ধিত করি তাহলে এখানে একটা বহিঃকোণ তৈরি হবে, এই বাহুকে যদি বর্ধিত করি এখানে একটা বহিঃকোণ তৈরি হবে, এই বাহুকে যদি বর্ধিত করি এখানে একটা বহিঃকোণ তৈরি হবে, এই বাহুকে যদি বর্ধিত করি তাহলে এখানে একটা বহিঃকোণ তৈরি হবে, আর এই বাহুকে যদি বর্ধিত করি এখানে একটা বহিঃকোণ তৈরি হবে। তাহলে এই বহিঃকোণগুলোর সমষ্টি কত হবে, এটা একটা জানার একটা সূত্র রয়েছে। সূত্রটা কি বলছে, বলছে সুষম বহুভুজের বহিঃকোণ সমান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই n। বুঝা গেছে। যদি ত্রিভুজ হয় তাহলে n এর মান কত, 3। যদি চতুর্ভুজ হয় তাহলে n এর মান 4, পঞ্চভুজ হলে 5, ষড়ভুজ হলে 6। আমরা বার করি, আমরা একটা কাজ করি, আমরা চতুর্ভুজের ক্ষেত্রে বার করি। চতুর্ভুজের ক্ষেত্রে বহিঃকোণগুলো হওয়ার কথা হচ্ছে 360 বাই হচ্ছে 4, 4 নং 36, 90। 90 ভুল লিখলাম না। প্রতিটি বহিঃকোণের মান দেখো, এটা তুমি যদি ভাবো, দেখো এটা যদি বাড়াই বহিঃকোণটা কত হয়, 90 ডিগ্রি হয় না। এটার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু সুষমর ক্ষেত্রে, সুষম বহুভুজের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, অর্থাৎ যার প্রত্যেকটা বাহু সমান, বিষম কিন্তু নয়। অর্থাৎ এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রেই হবে, তুমি কিন্তু একটা সামান্তরিক নিয়ে কিন্তু এটা করতে পারবে না। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু বাহুগুলো সমান নয়। এটা রম্বসের ক্ষেত্রে হতে পারে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু হবে না, সরি রম্বসের ক্ষেত্রেও হবে না। যার প্রত্যেকটা বাহুর সুষম বহুভুজ হচ্ছে কি, যার প্রত্যেকটা বাহু সমান এবং যার প্রত্যেকটা অন্তঃকোণ সমান। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা অন্তঃকোণ সমান। রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হলেও অন্তঃকোণ কিন্তু সমান নয়। ঠিক আছে। আচ্ছা, এবার ধরো তোমার একটা যদি জিজ্ঞাসা করে যে একটি সপ্তভুজ, বা ধরো সপ্তভুজ দরকার নেই, একটা 9টি বাহু বিশিষ্ট বহুভুজের বহিঃকোণের পরিমাণ কত। 9 বাহু বিশিষ্ট একটি বহুভুজের বহিঃকোণের পরিমাণ কত, কি করে বার করবে। 40 ডিগ্রি। 40 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি বাই 9, 40 ডিগ্রি। আবার ধরো তোমার একটা জিনিস আমি বলছি, ধরো একটা বহুভুজ রয়েছে, তার বহুভুজটির প্রত্যেকটি বহিঃকোণের পরিমাণ হচ্ছে 72 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে বলতো। আট আট। ভালো করে দেখো, প্রত্যেকটি বহিঃকোণ বলে দিয়েছি 72 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে। 5 স্যার। 5। 5 হবে, 5 হবে, হ্যাঁ। ঠিক, 5 হবে। দেখো আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল বহিঃকোণ সমান সমান 360/n, তাই তো। তাহলে তোমার বহিঃকোণ তো দেওয়া রয়েছে, বহিঃকোণ এখানে বলে দিয়েছে 72
সমান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই এন, কোনাকুনি গুণ করো, তাহলে এখানে এন সমান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি, একে 5 দিয়ে কাটে, 5 72 360, তাই না? স্যার 360/n যেটা, ওটা কি বহিঃকোণের সমষ্টি না শুধু বহিঃকোণ? শুধু বহিঃকোণ, একটি একটি বহিঃকোণ। আচ্ছা। বহিঃকোণের সমষ্টি যদি বার করতে বলে তাহলে তার বাহুর সংখ্যা দিয়ে তুমি গুণ করে দেবে, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে হ্যাঁ, 4টি বহিঃকোণ তৈরি হবে, তাহলে 4 গুণ ওই বহিঃকোণ। ওই সমষ্টি গুণ করতে বহিঃকোণটা। বলে না, যদি কোথাও বলে থাকে তাহলে তুমি গুণ করে দেবে, একটি জানতে পারলে তো তুমি বুঝতেই পারবে যে কত হতে পারে। মোটামুটি জ্যামিতির এই পোর্শনটুকু হয়ে গেছে। এর পরের দিন আমরা যে পরিমিতির যে জায়গাটুকু রয়েছে, অর্থাৎ শঙ্কু, চোঙ, গোলক, ঘনক, এই জায়গাগুলো একটু করব। এইটুকু করলে মোটামুটি শেষ হয়ে যাবে। স্যার, বলো। লাভ ক্ষতি আর হাই এন্ড ডিস্টেন্সের কি অঙ্ক আছে? কিসের কিসের? হাই এন্ড ডিস্টেন্স ত্রিকোণমিতির পার্টটা। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা না খুব বেশি আসে না, কারণ ত্রিকোণমিতি করতে গেলে সাইন, ট্যান, কস এই জায়গাগুলোর ধারণা থাকতে হয় বেশিরভাগটা ক্ষেত্রেই। তো সেটা না খুব একটা ক্লাস 10-এর সিলেবাসে না সামান্য একটুখানি আছে, ফলে খুব বেশি পরিমাণে দেয় না, তবে দিতেও পারে, না দেওয়ার কিছু নেই, বুঝলে? না, আমি একটা হাইকোর্টের পরীক্ষা দিয়েছিলাম, সেখানে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক ছিল। দেখো, যেখানে যেখানে বলছে যে ক্লাস 10-এর সিলেবাসকে বেস করা হচ্ছে, সেখানে তুমি ধরেই নিতে পারো যে এটা দিতে পারে, না দেওয়ার কিছু নেই। হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক থাকতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। হাইট অ্যান্ড ডিস্টেন্স কিন্তু এমনি তোমাদের যে সমস্ত গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলোতে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স সিলেবাসে রয়েছে, তুমি সিলেবাসকে চেক করবে, সিলেবাসে দেখবে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স মেনশন করা রয়েছে। তবে খুব কঠিন কিছু দেওয়া হয় না যাতে তোমরা পারবে না, খুব সাধারণ ধারণাটুকু, সামান্য ধারণাটুকু থাকলেই কোন সম্পর্কে এবং সাইন বা কসের সেই সামান্য ধারণাটুকু থাকলেই কিন্তু এটা হয়ে যায় মোটামুটি। খুব কঠিন কিছু দেওয়া হয় না, মানে কঠিন অঙ্কগুলোর মধ্যে থেকে দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। বলছি স্যার, আর এটা করাবেন না, লাভ ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সবই করাবো, এখন তো মিশ্রণ? চ্যাপ্টার তো প্রচুর। একটা কম্পিটিটিভ আচ্ছা এক্সামের টোটাল সিলেবাস মোটামুটি শেষ করতে গেলে একদম কম করে হলেও 1 থেকে 1.5 বছর সময় লাগে, কারণ চ্যাপ্টারের অসংখ্য চ্যাপ্টার, ক্লাস 10 অবধি তোমরা যা কিছু করেছো প্রায় সবটাই এর মধ্যে রয়েছে, এবং তার থেকেও বেশি কিছু রয়েছে। কারণ কোথাও তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করনি, কোথাও ওই ডাইরেকশনের অঙ্ক করনি, কোথাও তোমরা পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক করনি, কোথাও ডাটা হ্যান্ডলিং করনি, মানে বেঙ্গলি বোর্ডের যে সমস্ত যার সিলেবাস রয়েছে সেখানে কোথাও ডাটা হ্যান্ডলিং বা কিছু ধরনের কিছু করনি। পাই চার্টটা করেছো, তাছাড়া এখন অনেক কিছুই রয়েছে যেগুলো কিন্তু এখানে করনি, ফলে সেগুলো কিন্তু টুকটুক করে করতে হবে। আমরা চেষ্টা করব আস্তে আস্তে করে সবটা শেষ করার, কারণ আজ হোক কাল হোক কোনো না কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের সবটাই লাগবে। কেউ এটা ভেবে নিও না আমি একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, হলো না এটাই আমার শেষ, নয়, একদমই নয়। আমি প্রিপারেশন নিচ্ছি নিজের জন্য, টুকটুক করে আমাকে রেডি হতে হবে, আমার এটা না হলে আমার ওটা হবে। অ্যাট দ্য এন্ড তখন তুমি মনে করবে যে না হ্যাঁ আমি এখন প্রিপেয়ার, তখন দেখবে অটোমেটিক্যালি কিছু না কিছু একটা তোমার হবেই। তো সেই প্রিপারেশনের জায়গাটুকু তৈরি করতে হবে। আজ কেউ বিপিএসসি ট্রাই করছে, কেউ সিটেট দিচ্ছে, বা কেউ প্রাইমারি টেট দিচ্ছে, কোনো অসুবিধা নেই, দাও, এটাই তোমার এখন প্রাইমারি লক্ষ্য। কিন্তু এই লক্ষ্যটা তো কিছুদিনের জন্য, ধরো দেখা যাচ্ছে যে সিটেট দিচ্ছে, সেই ডিসেম্বরে সিটেট দিয়ে দেবে, বা যার প্রাইমারি টেট হবে হয়তো নেক্সট ইয়ার শুরুতেই হয়তো প্রাইমারি টেট হবে, বা বিপিএসসি সামনে বিপিএসসি হয়ে গেল, তারপরে কি থেমে যাবে নাকি? না, যে খামতিগুলো রয়েছে খামতিগুলো দূর করার চেষ্টা তারপরে আবার শুরু হবে, যে না আমি এই চ্যাপ্টারগুলো আগের পরীক্ষায় পড়ে যেতে পারিনি বা হয়নি এই অঙ্কগুলো, বা এই চ্যাপ্টারগুলো আমার তখন অবধি শেষ হয়নি, এবার তাহলে আমার সেগুলোকে করতে হবে। একটা বেশ কিছুটা টাইম ইন্টারভ্যাল যদি তুমি মোটামুটি এর পিছনে দাও, 1 বছর 2 বছর 3 বছর, এক একজনের এক এক রকম সময় লাগে, তুমি একটা টাইম এসে মনে হবে তোমার নিজের যে না এখন আমি মোটামুটি প্রিপেয়ার,
এখন আর আমার নিজে আমি এখন রেডি হতে পারবো, বা এখন আমি রেডি আছি পরীক্ষার জন্য, আমাকে একটু জাস্ট রিভাইজ করে করে আমাকে মনে রাখতে হবে জিনিসটা। তো ওই জায়গাটা একটু পৌঁছাতে হবে প্রত্যেককে। আজব কালো প্রত্যেকের কিছু না কিছু হবে, যে ঠিকঠাকভাবে প্রায় করবে তার অবশ্যই কিছু হবে, নিঃসন্দেহে কিছু, কোনো চিন্তার কিচ্ছু নেই। চাকরির বাজার অবশ্যই খারাপ ঠিকই, বাট অবশ্যই কিছু হবে, চিন্তার কিছু নেই। কোনো না কোনোটা কিন্তু হবে, এত পরীক্ষা হচ্ছে, এত মানুষ চাকরি পাচ্ছে, তোমরা পাবে না এটা কোনো কথা নাকি? পড়লে চাকরি হয় না এরকম হতে পারে না, হয়তো একটু দেরি হতে পারে, কারণ সবার সাফল্য তাড়াতাড়ি আসে না, একটু দেরি হতে পারে, অবশ্যই হবে। হাল ছাড়ার কোনো কিছু নেই, তোমার হারানোর কিচ্ছু নেই। তুমি এখন জিরোতে দাঁড়িয়ে আছো, তুমি পেতে পারো, তুমি হারানোর কি আছে তোমার? তুমি যদি এত প্রচুর অঙ্ক করলে, প্রচুর ইংরেজি পড়লে, তারপরে হয়তো দেখলে তোমার কিছুই হলো না, কিছু হয়নি তা নয়, তারপরে তোমার মধ্যে জ্ঞান অর্জন হয়েছে, তোমার হারানোর কিচ্ছু নেই, তোমার অনেক কিছু পাওয়ার আছে। অনেকেই কি হয়, কিছুদিন পড়ার পরে পারছি না, বাড়ির চাপ, পারিবারিক সমস্যা, পারছি না, না, থেমে যে যাবে সে থেমেই যাবে, চলতে থাকতে হবে। ফল কি হবে কেউ জানি না আমরা, চলতে থাক। যারা প্রাইমারি টেট দিচ্ছ, সি টেটের হয়তো নোটিফিকেশান দিয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিনা আমি দেখিনি, বাট কিছু একটা বেরিয়েছে দেখলাম, তো অবশ্যই ফিল আপ করো। ডিসেম্বরের ফার্স্ট ডিসেম্বর হয়তো পরীক্ষা, বা 6 ডিসেম্বর কিছু একটা পরীক্ষা হয়তো, অবশ্যই ফিল আপ করো। বা যারা বিপিএসসি দিচ্ছ, প্রাইমারি টেট দিতে চাইছো বা সি টেট দিতে চাইছো, অবশ্যই দিও। খুব একটা কঠিন প্রশ্ন হয় না, সহজ প্রশ্ন হয়, আশা করি পাস করে যাবে। আর সামনে রেলের পরীক্ষা আছে, তো হয়তো ফিল আপ করবে, অবশ্যই রেলটা ফিল আপ করো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু সমস্যার মধ্যে আছি বলে তোমাদের নোটস কিছু দিতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি যদি এই উইকে না পারি, আমি কিছু বই টই থেকে ছবি তুলে আমি তোমাদের কিছুটা কাজ করতে দিয়ে দেবো। আর আমি কিছু দিতে পারছি না, বা অন্য কোনো স্যারের জায়গার ক্ষেত্রেও তুমি কিছু দিতে পারছেন না, মানে তোমরা চুপচাপ বসে থাকো না, যে হাতের কাছে যে বই আছে সেই বইটা নিয়ে পড়া শুরু করো। যদি প্রবলেম হবে ক্লাসে এসে বলবে যে স্যার আমার এগুলো হয়নি, বা গ্রুপের মধ্যে দেবে, তুমি না করলে তোমার কোনো বন্ধুরা করে দেবে, সেই বন্ধুরও উপকার হবে, তোমারও না উপকার স্যার, একটাই প্রবলেম যে এত এত সূত্র বলছেন তো মনে থাকে না, নোটটা পেলে না হাতের কাছে থাকতো বারবার দেখতে হবে। পেতাম। দেখো, নোটসটা অবশ্যই নোটস এইভাবে নোটস আমি দেবো, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে সবসময় একটা জিনিস বলবো, যে যেখানে যে তুমি ক্লাসে যাবে, ক্লাসের যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো বলা হয়, নিজের মতন করে একটা নোটস বানাবে, নিজের মতন করে, যেখানে অত কিছু ডেসক্রিপশনের চতুর্ভুজ কাকে বলে, কি বলে, এত কিছু বর্ণনা দরকার নেই, সোজা সাপটা ভাবে নিজে বোঝার মতন করে ছোট্ট ছোট্ট একটু লেখা লিখবে, এবং কোনো একটা ছোট একটা খাতায় বা যে কোনো একটা নোটের মধ্যে সেখানে লিখে রাখবে যে হ্যাঁ এইটা এই, যাতে তোমার পড়তে সুবিধা হয়। আর যে কোনো তুমি একটা কম্পিটিটিভ এক্সামে যে কোনো বই খুলে দেখবে, সেই বইয়ের শুরুতেই বা চ্যাপ্টারের শুরুতে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যেটা আশা করি তোমার হেল্প করবে। যে কোনো বই, কোনো হ্যাঁ স্যার, চঞ্চল ঘোষের বই আছে। যে কোনো বই, আমার কাছে যে বই আছে, কোনো বই খারাপ না, সব কটা বই ভালো, যে বই আছে সেই বই প্র্যাকটিস করো। মোরওভার একই রকমের বই, একই রকমের কোশ্চেন টোশ্চেন থাকে, করার চেষ্টা করো। যা হবে না গ্রুপের মধ্যে দেবে, কোনো তুমি না পারলে তোমার কোনো একটা বন্ধু যদি করে, সেই বন্ধুরও উপকার হবে, তোমারও উপকার হবে, সেও বুঝতে পারবে যে হ্যাঁ এরকম একটা প্রবলেম হচ্ছে, তাহলে এরকম জায়গাগুলোতে দেখতে হয় কি। যদি তারপরেও না হয়, অবশ্যই ক্লাসে বলবে, করে দেওয়ার চেষ্টা করবো, বা গ্রুপের মধ্যে তুমি কোশ্চেন পাঠার যদি কেউ দেখি কেউ করতে পারছে না, আমি আমার সময় মতন করে দেওয়ার চেষ্টা করবো। আর আমি নোটস যদি এই সপ্তাহে না পাঠাতে পারি কোনোভাবে, আমি এই সপ্তাহটা একটু, এই সপ্তাহ অবধি একটু চাপের আছি, যদি আশা করি দিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে। যদি নাও হয়ে ওঠে, তাহলে আমি এমনি কোনো জায়গা থেকে তোমাদের অঙ্ক করার মতন অঙ্কগুলো অন্তত পাঠিয়ে দেবো। আর যারা টেটের আছো, টেটের জন্য বুধবার একটুখানি শুরু করব পেডাগগি কি জিনিস, বা পেডাগগি কাকে বলে, এই জায়গাটুকু, এবং ম্যাথামেটিক্সের নেচার বা নেচার অফ ম্যাথামেটিক্স, এই জায়গাটুকু একটু পড়াবো। একটা হচ্ছে হোয়াট ইজ পেডাগগি, পেডাগগি কি, লিভ করছি। হ্যাঁ লিফট করে, যাদের লাগবে না লিফট করে দেবো। হোয়াট ইজ পেডাগগি সেটা, এবং নেচার অফ ম্যাথামেটিক্স, এই জায়গাটুকু একটু পড়াবো। ক্লাসে থেকে একটু গল্প গুজবের মতন আলোচনা হবে, যেটুকু মাথায় ঢুকবে সেটুকু দিয়েই হয়ে যাবে আশা করি।
ঠিক আছে? এই বুধবার, তাই তো স্যার? এই বুধবার আমি গ্রুপের মধ্যে তাও আমি নোটিফাই করে দেবো যে, হ্যাঁ, ঠিক আছে, ধরে নাও 9টা থেকে 9টা হ্যাঁ, 15, হুম হুম, ঠিক আছে? আচ্ছা আমি তাও গ্রুপে দিয়ে ঠিক দেবো, আছে, চিন্তা করো না। ঠিক আছে, তাহলে আমি এখানে স্টপ করছি। ওকে স্যার।